আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, যে যেখান থেকে আমাদের এই ভিডিও দেখছেন প্রত্যেককে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। দেখতে দেখতে আমরা শব্দ গঠনের এই পর্যায়ে চলে এসেছি। আলহামদুলিল্লাহ, আমরা ইতিমধ্যেই জবর, জের এবং পেশ যুগে শব্দ গঠন করেছি। আজকে ইনশাল্লাহ আমরা সাকিন যুগে শব্দ গঠন করব। তো মূল পাঠে যাওয়ার পূর্বে আমরা জবর, জের এবং পেশ যুগে কিছু শব্দের গঠন প্রণালী আমরা দেখে নিব, আর সবশেষে আমরা মূল পাঠ সাকিন যুক্ত শব্দ গঠন করে আজকের ক্লাস যথারীতি শেষ করব ইনশাল্লাহ। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাস শেষে আপনারা জবর, জের, পেশ এবং সাকিন যুগে শব্দ গঠন করতে শিখবেন আলহামদুলিল্লাহ। তাহলে আর দেরি না করে মূল পাঠে চলে যাই। এখন আমরা জবর যুগে, পেশ যুগে এবং জের যুগে আমরা শব্দ গঠন করব। হামজা জবর আ, লাম জের লি, আলি, মিম পেশ মু, আলিমু। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, লক্ষ্য করুন, হামজা মানে হচ্ছে অ ধ্বনি, জবর তথা আকার যুগে আ হয়ে গিয়েছে আ। লাম হচ্ছে ল, জের যুগে লি হয়েছে, তাহলে আলি। মিম হচ্ছে ম, পেশ যুগে মু হয়েছে আ লি মু, আলিমু। তাহলে আমরা একটা শব্দের মধ্যে জবর পেয়েছি, জের পেয়েছি, পেশ পেয়েছি। আমি আবারও বলে দিচ্ছি, জবর হচ্ছে আকার, জবর থাকে উপরে। জের হচ্ছে আমাদের রস্বইকার, জের থাকে নিচে। পেশ হচ্ছে রস্বউকার, পেশ থাকে উপরে। এই বিষয়গুলো যদি আমরা মনে রাখি আলহামদুলিল্লাহ, তাহলে শব্দ গঠনের এই পর্যায়ে এসে আমাদের কোনো কিছুতে ঠেকতে হবে না ইনশাআল্লাহ। হামজা জবর আ, লাম জের লি, আলি, মিম পেশ মু। আমরা একটু ভালো করে দেখি। হামজা জবর আ, লাম জের লি, মিম পেশ মু, আলিমু। তাহলে এভাবে আমরা অর্থবোধক শব্দ এবং অর্থবিহীন শব্দ যত আছে আমরা বেশির থেকে বেশি চর্চা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। এমনকি আমাদের নিজের তৈরি করা শব্দ আমরা আরবিতে লেখার চেষ্টা করব। এতে আমাদের আরবি শব্দের ভান্ডার আরো বেশি সমৃদ্ধ হবে। হামজা জবর আ, মিম জের মি, আমি। হামজা জবর আ, মিম পেশ মু, আমু। হামজা পেশ উ, মিম পেশ মু, উমু। হামজা জের ই, মিম পেশ মু, ইমু। এই দুইটা বর্ণ থেকে আমরা অনেকগুলো শব্দ বুঝে নেওয়ার চেষ্টা করেছি। বা জবর বা, লাম জের লি, বালি। তা জবর তা, লাম জের লি, তালি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এবার হরকতগুলো পরিবর্তন করি। জবর, জের এবং পেশকে হরকত বলা হয়। জবর, জের এবং পেশকে হরকত বলা হয়। তাহলে আমরা বা জবর বা, লাম জের লি, বালি। তা জবর তা, লাম জের লি, তালি। তাহলে আমরা লাম, বা এবং তা, এই তিন বর্ণের সমন্বয়ে কয়েকটা শব্দ হরকত পরিবর্তন করে বুঝে নেওয়ার চেষ্টা করি। বা পেশ বু, লাম জের লি, বুলি। তা পেশ তু, লাম জের লি, তুলি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ,
আশা করি আপনারা নিজেরাই হরকত পরিবর্তন করে অগণিত শব্দ গঠন করতে সক্ষম হবেন। আলহামদুলিল্লাহ, দেখতে দেখতে আমরা যে পর্যায়ে চলে এসেছি, আল্লাহর অশেষ মেহেরবানি, এখন আমরা কোরআনুল কারীমের অনেক শব্দই আমরা নিজেরা পড়তে পারবো ইনশাআল্লাহ। তাহলে আমরা এবার লামের হরকত পরিবর্তন করি। বা পেশ বু, লাম জবর লা, বুলাম। তা পেশ তু, লাম জবর লা, তুলাম। বা পেশ বু, লাম জের লি, বুলি। তা পেশ তু, লাম জের লি, তুলি। তো আমরা এই যে জবর, জের এবং পেশ যুগে শব্দ গঠন করা শুরু করেছি, মূলত এটা আমাদের জন্য নতুন কিছু নয়। আমরা বাংলাতে আকার দিয়ে শব্দ গঠন করি, রস্বইকার দিয়ে করি এবং রস্যৌকার দিয়ে করে থাকি। তাহলে আরবিতে আমাদের শুধু তিনটার প্রয়োজন হচ্ছে, আর বাকিগুলোর আমাদের কোনো প্রয়োজন নেই। তাহলে একজন বাংলা ভাষাভাষী হিসেবে আমার কোরআন পড়তে গিয়ে আমার পরিশ্রমটা অনেকটাই কমে গিয়েছে। অর্থাৎ কোরআনে যা প্রয়োজন তার চেয়ে একজন বাংলা ভাষাভাষী হিসাবে আমার কাছে অনেক বেশি আছে। অর্থাৎ আমার স্বরচিহ্ন আছে 10টা, কিন্তু কোরআনুল কারীমের প্রয়োজন হচ্ছে 3টা। আল্লাহর অশেষ মেহেরবানি, 3টা স্বরচিহ্ন দিয়ে আরবি ভাষাটাকে কভার করা যায়। এটা এক আশ্চর্য ভাষা এবং এটা যে কোনো বুদ্ধিমান মানুষকে বিমোহিত করে এবং যে কোনো বুদ্ধিমান মানুষকে ভাবতে শেখায় যে কি করে সম্ভব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই সুযোগে আমরা একটা বিষয় শিখে নেই। আলিফ, ওয়াও, ইয়া, এই 3টা বর্ণকে মাদের হরফ বলা হয়। মাদের হরফ, মাদ মানে দীর্ঘ করার হরফ। আলিফ, ওয়াও, ইয়া। তো আমরা বাংলায় যেগুলোকে স্বরবর্ণ বলি, মূলত আরবিতে এই 3টা বর্ণই হচ্ছে স্বরবর্ণ। 3টা হরফ হচ্ছে মূলত স্বরবর্ণ। তো এগুলোকে আরবিতে বলা হয় মাদের হরফ, মানে দীর্ঘ করার হরফ। তাহলে আমরা শুধু এইটুকু জেনে নেব, জবর এসেছে আলিফ থেকে, তার উপরে জবর দিয়েছে, আলিফের উপরে জবর, যেটা থেকে যেটা এসেছে আমরা সেটা তার উপরে দিচ্ছি। তাহলে আমরা উপরের লাইনটা মুছে দিলে আমাদের সুবিধা হয়। জবর এসেছে আলিফ থেকে, আলিফের উপরে জবর দিয়েছে। পেশ এসেছে ওয়াও থেকে, তার উপরে পেশ দিয়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, লক্ষ্য করুন, ওয়াও থেকে এসেছে পেশ, আর পেশকে দেখতে অনেকটা ওয়াওয়ের মতোই মনে হয়। জের এসেছে ইয়া থেকে, জের যেহেতু নিচে থাকে, ইয়ার নিচে জের দিয়েছে। আমরা সংক্ষেপে শিখে নিয়ে সামনে অগ্রসর হওয়ার চেষ্টা করব। আলিফ থেকে এসেছে জবর, ওয়াও থেকে এসেছে পেশ এবং ইয়া থেকে এসেছে জের। তাহলে জবর, পেশ, জের যথাক্রমে আলিফ, ওয়াও এবং ইয়া থেকে এসেছে। তাহলে আমরা আমাদের ভাষায় বুঝে নেওয়ার চেষ্টা করি। আরবি স্বরবর্ণ কতগুলো? 3টা। আরবি স্বরবর্ণ 3টা। কি নাম? আলিফ, ওয়াও, ইয়া। আর আরবিতে এই 3টাকে কি বলা হয়? মাদের হরফ। আরবিতে এই 3টাকে কি বলা হয়? মাদের হরফ। তাহলে মাদের হরফ কয়টি? 3টি। আলিফ, ওয়াও, ইয়া। আশা করি আপনারা আরবি স্বরবর্ণ সম্পর্কে একটা সংক্ষিপ্ত ধারণা পেয়েছেন। আল্লাহর অশেষ মেহেরবানি, আমরা এক এক করে ছোট ছোট নিয়মগুলো কভার করছি এবং সেই সাথে শব্দ গঠনের একটা চূড়ান্ত পর্যায়ে চলে যাওয়ার চেষ্টা করছি। তো আজকে আমাদের মূল পাঠ হচ্ছে সাকিন। তো আমরা সাকিন এটা নিয়ে আমরা একটু পরে কথা বলছি। তার আগে আমরা দেখে নেই যে সাকিনের প্রয়োজনীয়তাটা কি, সাকিন কেন প্রয়োজন হয়। তাহলে আমরা আমাদের বাংলা ভাষার মতো বুঝে নেওয়ার চেষ্টা করব। আমি নাম লিখছি, 3টা নাম। শিক্ষার্থী বন্ধুরা, আমি শিন লিখেছি, শিন লিখেছি, হা
লিখেছি দাল। আমি তিন বর্ণ বিশিষ্ট একটা শব্দ লিখছি, শিন জবর শা, হা জের হি, শাহি, দাল জবর দা, শাহিদা। কেবলমাত্র জবর এবং জের যুগে একটা শব্দ গঠন করেছি। এবার আসুন আমরা আরো একটা শব্দ লেখার চেষ্টা করি। মিম, লাম এবং কাফ যুগে, কাফ। আমরা এটা আন্ডারলাইন করে পৃথক করে দিই। মিম জবর মা, লাম জের লি, কাফ জবর কা, মালিকা। শিক্ষার্থী বন্ধুরা, যদি বুঝে না থাকেন আমি বুঝিয়ে দিচ্ছি। শিন মানে তালব্য শ, জবর মানে আকার, তার মানে শিন জবর শা, অর্থাৎ তালব্য শ আকার শা। হা এক্স্যাক্টলি আমাদের হ, তাহলে হায়ের নিচে জের আছে, জের মানে রস্বইকার, তাহলে শিন জবর শা, হা জের হি, শাহি। দাল মানে দো, দাল জবর দা, শাহিদা। তো শাহিদা এখানে আমরা লিখেছি মিম জবর মা, লাম জের লি, মালি, কাফ জবর কা, মালিকা। তো শাহিদা, মালিকা, এই দুইটা শব্দ আমরা লিখেছি। আমরা আরো একটা শব্দ যদি লিখি তাহলে আমাদের জন্য সহজ হবে। জিম জবর যা, মিম জের মি, জামি, লাম জবর লা, জামিলা। তাহলে জামিলা আমরা তৃতীয় নাম্বার শব্দ আজকে চিহ্নিত করেছি, যাতে আমরা সহজেই সাকিনের প্রয়োজনীয়তা অনুভব করতে পারি। শিক্ষার্থী বন্ধুরা একটু লক্ষ্য করুন, ইতিমধ্যে আমরা শাহিদা, জামিলা, শাহিদু, জামিলু এই সমস্ত শব্দগুলোর সাথে ব্যাপকভাবে পরিচিত হয়েছি। অনেকগুলো উদাহরণ টেনেছি, আমরা এগুলো পড়েছি। তো এখন আমাদের একটা বিষয় ভাবতে হবে। তো আমরা সাধারণত আরবি বর্ণগুলোকে আমরা কিভাবে শিখেছি? ধরে নিন লাম যে একটা বর্ণ রয়েছে, লামের আমরা লাম জবর লা, লাম জের লি, লাম পেশ লু, লা লি লু। যথাক্রমে যদি আমরা চিন্তা করি যে মিম, মিম জবর মা, মিম জের মি, মিম পেশ মু, মা মি মু। এভাবে তা তি তু, সা সি সু, জা জি জু, এইভাবে আমরা সবগুলো বর্ণ আমরা কনভার্ট করে শব্দ গঠন করেছি। এখন আমাদের লা লি লু লয়ের প্রয়োজন হতে পারে, যেহেতু আরবি ভাষায় কোনো বর্ণ যদি এমনিতে পড়ে থাকে, তার উপরে জবর জের কোনো পেশ না থাকে, জবর পেশ এবং নিচে জের যদি না থাকে, তাহলে সেই বর্ণটাকে পড়া হয় না। আপনারা দেখতে পাবেন যে কোরআনুল কারীম যখন পড়তে যাবেন তখন দেখবেন যে কিছু কিছু বর্ণ এভাবে পড়ে আছে, এগুলো বাদ দিয়ে যেগুলোর উপরে হরকত রয়েছে সেগুলোকে আমরা পড়ব। তাহলে আমাদেরকে খুঁজে বের করতে হবে যে নিজস্ব ধ্বনিতে যুক্ত হওয়ার কোনো একটা কৌশল। অর্থাৎ আমি যদি একটু সামনে বাড়াই তাহলে আপনারা বুঝবেন। এখানে লিখেছি আমি শাহিদা, শাহিদা। তাহলে শাহিদা ধরে নেন আমাদের দেশে একটা মহিলার নাম অথবা একটা মেয়ের নাম যে শাহিদা। তো শাহিদার ভাই শাহিদ থাকতে পারে, শাহিদ, দা নয়, এখন দো। তাহলে শাহিদকে লিখতে হবে, পড়তেও হবে। মালিকা আছে, মালিকা নাম আছে আমাদের দেশে অনেক। তো মালিকার ভাই একজন আব্দুল মালিক থাকতে পারে, ধরেন মালিক শব্দটা লিখতে হবে। তাহলে আমাদের ক এর প্রয়োজন হবে, শেষে এখানে আছে কা, কিন্তু আমাদের প্রয়োজন ক। যথাক্রমে জামিলার ভাই থাকতে পারে জামিল। তো জামিলকে যদি আমরা লিখতে যাই তাহলে অবশ্যই শেষে লা না হয়ে ল হতে হবে। প্রিয় বন্ধুরা, আমরা তাহলে এখন দেখব যে কি করে শাহিদ লেখা যায়, কি করে মালিক লেখা যায়, কি করে জামিল লেখা যায়। তো আমি একটু পরিষ্কার করার জন্য এগুলো মুছে দিয়ে একটা একটা শব্দ নিয়ে আসছি, যাতে করে আপনারা সহজে বুঝতে পারেন। আমি প্রথমে লিখছি
শিন জবর শা, হা জের হি, দাল জবর দা, শাহিদা। শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করুন, মনোযোগ সহকারে আমার কথা শোনার চেষ্টা করুন। শিন জবর শা, হা জের হি, শাহি, দাল জবর দা, শাহিদা। তো এখন আমরা লিখব শাহিদার ভাই শাহিদ। তো এখন আমাদের যদি এই দালটা দ যুগে যুক্ত করার কোনো কৌশল আমরা শিখে যাই, তাহলে আমরা আজকে শাহিদ লিখতে পারব। শুধু আমাদেরকে জেনে নিতে হবে যে আরবরা কোন সেই পদ্ধতিতে এই কাজটা করে নেয়। কারণ আমি জানি বাঙালি হিসেবে, একজন বাংলা ভাষাভাষী হিসেবে যদি আমি এইভাবে লিখি শাহিদা, তাহলে এই দয়ের আকার মুছে দিলেই শাহিদ হয়ে যায়। তো এখন আমরা যদি আরবিতে এই জবর মুছে দেই, তাহলে এটাকে শাহিদ পড়া যাচ্ছে না। সমস্যাটা এখানে, যদি আমরা এটা মুছে দেই তাহলে শাহিদ পড়া যাবে না। তাহলে আমরা এই জবর যুগে পড়েছিলাম শাহিদা। এখন অতি সংক্ষেপে যদি শিখতে হয় একজন বাংলা ভাষাভাষী হিসেবে, তাহলে আমাদের শুধু এইটুকু জেনে নেওয়া প্রয়োজন যে কোন চিহ্ন ব্যবহার করলে এই দালটা দ যুগে যুক্ত হবে। শিক্ষার্থী বন্ধুরা, আর কোনো ঝামেলা না করে আমি সহজে বলে দিচ্ছি যে এই সেই একটা চিহ্ন যার মাধ্যমে একটা বর্ণকে নিজস্ব ধ্বনিতে যুক্ত করে। অর্থাৎ এই চিহ্ন যদি কোনো বর্ণের উপরে থাকে, তাহলে সেই চিহ্নটা ওই বর্ণটাকে নিজস্ব ধ্বনিতে যুক্ত করে। অর্থাৎ এটা দা, দি, দু না হয়ে এটা হবে দ যুগে যুক্ত হবে। প্রিয় বন্ধুগণ, লক্ষ্য করুন, শিন জবর শা, হা জের হি, শাহি ছিল দাল জবর দা, কিন্তু এখন এই চিহ্ন যুগে এটা দ যুগে পড়তে হবে। তাহলে আমরা এভাবে পড়তে পারি, শিন জবর শা, হা জের হি, বাংলায় যদি বলি দ, শাহিদ, শা হি দ, শাহিদ। এভাবে যদি আপনি পড়তে পারেন তাহলে চলবে, পড়তে পারলে চললো। আর যদি আপনি একটু বানান করার চেষ্টা করেন, তাহলে এভাবে শিন জবর শা, শিন জবর শা, হা দাল জের হিদ, শাহিদ। এটা একটু যদি জটিল মনে হয়, আপনি এভাবে বুঝে নেন, শিন হচ্ছে তালব্য শ, জবর যুগে শা হয়ে গিয়েছে, হা হচ্ছে হ, জের যুগে হি হয়ে গিয়েছে। তাহলে এই দুটা যদি আমরা হিসাব করি, শাহি আছে। কি আছে? শাহি। শাহি আমরা মনে রেখে এই দালটাকে দ যুগে যুক্ত করব, তাহলে হয়ে যাবে শাহিদ, শাহিদ, শাহিদ। এভাবে যদি পড়তে পারেন তাহলে আপনি একটা ঝামেলা পার হয়ে সহজে আপনি শব্দটা গঠন করতে পারবেন। প্রিয় বন্ধুগণ, আশা করি আপনারা শাহিদার ভাই শাহিদকে কিভাবে লিখতে হয় সেটা আপনারা বুঝে গিয়েছেন। আল্লাহর রহমতে আপনারা এখন পড়তে পারবেন। তো আমরা আরো দুইটা নাম উল্লেখ করেছিলাম, ওই দুইটা নাম আমরা এখন একটু দেখার চেষ্টা করি। আমি আবার বলছি, শিন জবর শা, হা জের হি, শাহি দ, শাহিদ। এটাকে আমরা দ বলবো, কারণ এটা বাংলা দ এর সাথে মিল রয়েছে। আর যদি আপনি এভাবে বানান করেন, শিন জবর শা, হাদাল জের হিদ, শাহিদ, তাহলেও চলবে। মুছে দিয়েছি শাহিদ, যা ছিল প্রথমে শাহিদা, তারপরে আমরা বুঝে নিয়েছি যে একটা চিহ্ন থাকলে সেই চিহ্ন একটা বর্ণকে নিজস্ব ধ্বনিতে যোগ করে দেয়। প্রিয় বন্ধুগণ, আমরা পরে লিখেছিলাম মালিকা, মিম জবর মা, লাম জের লি, কাফ জবর কা, মালিকা। আচ্ছা, তাহলে এই মালিকা আমরা লিখেছি এখানে। এখন মালিক বানাতে হলে আমাদের শুধুই কেবল ওই চিহ্ন যোগ করে দিতে হবে, হয়ে গেল মালিক। মিম জবর মা, লাম জের লি, মালি, কাফ ক যুগে যুক্ত করলে মালিক, মালি ক, মালিক। আবার যদি আপনারা বানানের যে পদ্ধতি রয়েছে সেভাবে যদি আমরা বাংলাদেশে যেভাবে আমরা বানান করি, যারা আমরা অনারব, আমরা যেভাবে বানান করি, মিম জবর মা,
লাম কাফ জের লিক, মালিক, তবেও চলবে। তো শিক্ষার্থী বন্ধুগণ, আমরা শাহিদা কিভাবে শাহিদ হয়, মালিকা কিভাবে মালিক হয়, এই পদ্ধতি আমরা জেনে গিয়েছি। অর্থাৎ আমরা একটা বর্ণকে নিজস্ব ধ্বনিতে যুক্ত করার কৌশলটা ইতিমধ্যেই শিখে নিয়েছি। তো আমরা আরো একটা বর্ণ লিখেছিলাম, আমরা আরো একটা শব্দ লিখেছিলাম, তা হলো জামিলা। জিম জবর, দুঃখিত, জিম জবর যা, মিম জের মি, জামি, লাম জবর লা, জামিলা। তো এই জামিলাকে এখন আমরা যদি জামিল বানাতে চাই, তাহলে লামের উপরে এই চিহ্ন বসালেই কি হয়ে যায়? জামিল হয়ে যায়। জিম জবর যা, মিম জের মি, ল, জামিল। যা মি ল, জামিল। যা মি ল, জামিল। আর যদি আমরা বানান করতে যাই, তাহলে জিম জবর যা, মিম লাম জের মিল, জামিল। আলহামদুলিল্লাহ, আমরা খুব সহজেই শিখে গিয়েছি কিভাবে একটা বর্ণ নিজস্ব ধ্বনিতে যুক্ত হয়ে শব্দ গঠন করে। আর এই পদ্ধতিটাকেই সাকিন বলা হয়। আর এই সেই চিহ্ন যেটাকে আমরা সাকিন হিসেবে ব্যবহার করি। আলহামদুলিল্লাহ, তাহলে সাকিন এই চিহ্ন যা কিনা একটা শব্দ, একটা বর্ণকে নিজস্ব ধ্বনিতে যুক্ত করে। যেমন লাম ল যুগে, মিম ম যুগে, আর জিম জ যুগে যুক্ত হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমাদের যে একটা ফ্যামিলি রয়েছে, জবর মানে আকার, জবর থাকে উপরে, জের মানে রস্বইকার, জের থাকে নিচে, পেশ মানে রস্বইকার, পেশ থাকে উপরে। সাকিন হচ্ছে নিজস্ব ধ্বনিতে যুক্ত হওয়ার চিহ্ন, সাকিন থাকে উপরে। সাকিনকে আমরা বাংলা হসন্তের সাথে তুলনা করতে পারি। প্রিয় বন্ধুগণ, আমরা যদি এভাবে লিখি, শন শন, এই যে আমরা লিখেছি শন শন, এই যে নিচে একটা দাগ রয়েছে, বাংলা ভাষাভাষী আমরা যারা, আমরা জানি যে এটার নাম হসন্ত। এই হসন্ত দিলে এই বর্ণটা অকার যুগে যুক্ত না হয়ে শুধু নিজস্ব ধ্বনিতে যুক্ত হয়। প্রিয় বন্ধুগণ, আমরা যদি এটা মুছে দেই, তাহলে উচ্চারণটা এক্স্যাক্টলি হবে শন শন, কিন্তু আমরা যদি এই চিহ্নটা বসাই, তাহলে হবে শন শন। এই হসন্ত যুক্ত এই চিহ্নটাই মানে আমাদের কাজে লাগে, এটা হচ্ছে সাকিন। তাহলে সাকিনকে আমরা বাংলা হসন্তের সাথে তুলনা করতে পারি। অথবা আমরা এটা যদি মনে রাখি যে নিজস্ব ধ্বনিতে যুক্ত হওয়ার যে চিহ্ন, তাকে সাকিন বলা হয়। একটা বর্ণের নিজস্ব ধ্বনিতে যুক্ত হওয়ার যে চিহ্ন, তাকে সাকিন বলা হয়। এই সেই সাকিন। সাকিন আমরা বড় করে দেই, এটা হচ্ছে সাকিন। তবে এটা হচ্ছে একটা ফন্টের সাকিন, আপনারা আরো একটা সাকিন পাবেন যেটা অনেকটা এরকম। তো যেটাই হোক, এটাও সাকিন, এটাও সাকিন। তো আমরা মূলত ব্যবহার করব এটা। এটা সম্ভবত এটাকে কলকাতা ছাপা বলা হয়। তো কলকাতা ছাপায় যে সাকিন, এটা আমরা ব্যবহার করব। আর আমরা কোরআন ইনশাআল্লাহ নতুন শিক্ষার্থী হিসেবে প্রথমে এই ছাপার কোরআন, যেটাতে সাকিন এভাবে দেখতে দেখায়, এই কোরআনটা আমরা পড়ব, তাহলে আমাদের জন্য সহজ হবে। তাহলে আমাদের এই ফ্যামিলিতে যুক্ত হলো সাকিন 1 2 3 4। তাহলে 4টা সদস্য আমাদের এই পরিবারে যুক্ত হলো। প্রত্যেকেই মনে রাখবেন, আমি আবার বলছি, জবর মানে আকার, জবর থাকে উপরে, জের মানে রস্বইকার, জের থাকে নিচে, পেশ মানে রস্বইকার, পেশ থাকে উপরে, সাকিন মানে হসন্ত অথবা নিজস্ব ধ্বনিতে যুক্ত হওয়ার চিহ্ন, সাকিন থাকে উপরে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আপনারা সাকিন সম্পর্কে একটা ধারণা পেয়েছেন। আমরা আরো দু একটা উদাহরণ টেনে আজকের ক্লাস শেষ করতে যাচ্ছি ইনশাআল্লাহ। আমরা যদি এভাবে দেখি, ইতিমধ্যে আমরা যা শিখেছিলাম, সিন জবর সালাম জবর লা, সালা, মিম জবর মা, সালাম।
এখন আমরা সালমা লিখতে পারছি, দেখেন সালমা, সালমা। খুবই সহজ। আসলে আরবি শব্দ গঠন প্রক্রিয়া অত্যন্ত সহজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ভাষাটাকে সহজ করে দিয়েছেন, কোরআনটাকে সহজ করে দিয়েছেন, যাতে করে আমরা সহজেই কোরআনুল কারীমকে তিলাওয়াত করতে পারি। তাহলে এই যে সিন জবর সা, আপনি সা পড়ার পর লামকে ল ধ্বনিতে যুক্ত করবেন, সাল, সাল, মিম জবর মা, সালমা। আর যদি আপনি বানান করতে চান তাহলে সিন লাম জবর সাল, মিম জবর মা, সালমা। সিন লাম জবর সাল, মিম জবর মা, সালমা। সবচেয়ে ভালো হয় যদি আপনি বাংলার মতো করে এভাবে পড়তে পারেন, সিন মানে স আকার যুগে সা, লাম মানে ল যুগে যুক্ত হয়েছে, যেহেতু সাকিন রয়েছে, তাহলে সাল, মিম মানে ম ধ্বনি, তার সাথে রয়েছে জবর মানে আকার মা, তাহলে সালমা, সালমা, সালমা। এভাবে পড়লে সবচেয়ে ভালো হয়। আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন যে সালমা আমরা লিখেছি। আর আমরা এখন এই সালমাটার থেকে আমরা কি লিখতে পারবো? সিন জবর সাল, লাম জবর লা, সালা, মিমটাকে ম যুগে যুক্ত করে দেই, কি হলো? সালাম। এই যে সালাম, আপনি এই নিজস্ব ধ্বনিতে যুক্ত হওয়ার যে চিহ্ন সাকিন, এটা আপনার ভান্ডারে যুক্ত হওয়ার পর আপনার জন্য উন্মুক্ত হয়ে গিয়েছে কোরআনের অনেক শব্দ সম্ভার, যেগুলো আপনি সহজেই পড়তে পারবেন। এখন আপনি সহজেই লিখতে পারবেন অথবা পড়তে পারবেন হামজা নুন জবর আন, তা জবর তা, আনতা। এই যে আপনি আনতা পড়তে পারতেছেন। তো এটা যদি আপনি এভাবে ধরেন যে হামজা জবর আ, নুন ন যুগে যুক্ত হয়েছে, আন, তা জবর তা, আনতা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা সাকিন যুগে যে শব্দ গঠনের প্রক্রিয়া, এটা আজকে আমরা দেখে নিয়েছি। ইনশাআল্লাহ সামনে আরো অনেক শব্দ আসবে যেগুলো আমরা সাকিন যুগে গঠন করব। ইতিমধ্যে আমরা যা শিখেছি তা হচ্ছে জবর, জের, পেশ এবং সাকিন যুগের শব্দ গঠন। তো আজকে আর ক্লাস দীর্ঘায়িত না করে আজকের ক্লাস এখানে শেষ করছি। এটা হচ্ছে আমাদের 9ম ক্লাস। ইনশাআল্লাহ দেখা হবে আগামী ক্লাসে। সেই পর্যন্ত প্রত্যেকেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।